সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের একটি জেলা। এই জেলাটি বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষদের কাছে পছন্দের তালিকায় অন্যতম একটি নাম। আমাদের আজকের এই ভিডিওতে এক রাত 2 দিনের সময় নিয়ে আমরা প্রথম দিনে ঘুরে দেখব বাংলাদেশ মেঘালয় সীমান্ত ঘেঁষা প্রকৃতিকন্যা জাফলং, মায়াবী ঝর্ণা। দিনের শেষ ভাগে ঘুরে দেখব বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা শ্রীপুর চা বাগান। দ্বিতীয় দিনে ঘুরে দেখব স্বচ্ছ পানির বুক চিরে থাকা হাজার হাজার সাদা পাথর। ঘুরে দেখব মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে অবস্থিত বিছানাকান্দি। এছাড়া থাকছে সিলেট ভ্রমণের A to Z খুঁটিনাটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। আমাদের এইবারের সিলেট ভ্রমণ যাত্রা শুরু হচ্ছে কুমিল্লার ক্যান্টনমেন্ট থেকে। এইবারের যাত্রায় আমরা যাচ্ছি রেল কোচ এই নন এসি বাসটাতে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 500 টাকা করে। আপনারা যারা রাজধানী ঢাকা থেকে সিলেট ভ্রমণে যেতে চান তারা চাইলে ঢাকার সায়দাবাদ, ফকিরাফুল, গাবতলী কিংবা আরামবাগ সহ বেশ কিছু বাস স্ট্যান্ড থেকে সিলেটগামী যে কোনো বাসে করে সরাসরি চলে আসতে পারেন সিলেট। সেক্ষেত্রে বাস বেঁধে নন এসি বাসের ভাড়া পড়বে 600 থেকে 700 টাকার মধ্যে, আর এসি বাসের ভাড়া পড়বে 1300 থেকে 1500 টাকার মধ্যে। রাত 11টায় আল্লাহর নাম নিয়ে বাস আমাদেরকে নিয়ে যাত্রা শুরু করে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দীর্ঘ বেশ কয়েক ঘন্টা বাস জার্নি করার পর সকাল ভোর 5টায় আমাদেরকে বাস সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে নিয়ে নামিয়ে দেয়। বাস স্ট্যান্ড থেকে আমরা 5 জন মিলে 200 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে নিই সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার গেট যাওয়ার জন্য। আপনারা চাইলে লোকাল সিএনজি কিংবা লেগুনা করে আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 30 টাকা করে। বেশ কিছুক্ষণ যাত্রা করার পর আমরা সরাসরি চলে আসলাম মাজার গেট। মাজার গেটে এসে আমরা থাকার জন্য প্রথমেই হোটেল খুঁজতে লাগলাম। আপনারা এখানে আসলে আমরখানা পয়েন্টে বেশ কিছু নামি দামি থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। বেশ কয়েকটি হোটেল দেখার পর 3 স্টার মানে একটি হোটেল ব্রিটানিয়ায় আমরা থাকার সিদ্ধান্ত নিলাম। ওনাদের লবিটা বেশ গোছানো, সামনে বসার জন্য রয়েছে সুন্দর কয়েকটি সোফা। আপনারা চাইলে এখানে বেশ কিছুক্ষণ রেস্ট করতে পারবেন যতক্ষণ রুম নিতে সময় লাগে। ওনাদের সার্ভিস খুবই ভালো ছিল, স্টাফদের ব্যবহার ছিল অমায়িক। আপনারা আসলে চাইলে এখানে থাকতে পারেন। আমরা 5 জন মিলে 3 বেডের এই এসি রুমটা নিয়ে নিয়েছি। আমাদের খরচ পড়েছে 5000 টাকা। এর সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। সিজনের কারণে এই রুমটা আমাদের থেকে 5000 টাকা নিয়েছে। আনসিজনে গেলে 3 থেকে 4000 টাকার মধ্যে এই রুমটা পাওয়া যাবে। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম সকালে নাস্তা করার জন্য। আমরখানা পয়েন্টে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকে নাস্তা করে নিতে পারেন। আমরা চলে গেলাম মাজার গেটের ঠিক সামনেই থাকা মন্টানা রেস্টুরেন্টে। সকালের নাস্তায় আমরা নিয়েছি নান রুটি, ডাউল ভাজি আর চা, যা আমাদের জনপ্রতি পড়েছে 60 টাকা করে। সকালের নাস্তা শেষ করে আমরা প্রথমে চলে গেলাম সারাদিন ঘোরার জন্য সিএনজি ঠিক করতে। আপনারা এখানে আসলে সারাদিন ঘোরার জন্য সিএনজি এবং লেগুনা সহ আর বিভিন্ন যানবাহন পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই দামাদামি করে যানবাহন ঠিক করবেন, কারণ ওনারা অনেক বেশি ভাড়া চায়। আপনারা কথা বলে ভাড়া কমিয়ে নেবেন। এরপরে আপনার শ্রীপুর চা বাগান, হ্যাঁ বলছেন তামাবেল, এরপরে জাফলং মাঝে আসবেন আপনি এই জায়গায়। একবারে আপনি 3,500 দিতে পারেন। অনেকক্ষণ কথা বলার পর সারাদিনে 4টা স্পট জাফলং, মায়াবী ঝর্ণা, শ্রীপুর চা বাগান, লালাখাল, এই স্পটগুলো ঘোরার জন্য আমরা একটা সিএনজি ঠিক করে নিই, যার ভাড়া পড়েছে 2800 টাকা। এই 4টা স্পট জাফলং যাওয়ার রোডের আশেপাশেই অবস্থিত, তাই আমরা প্রথমে চলে যাব জাফলং। আসার পথে বাকি সবগুলো স্পট ঘুরে দেখব। যাওয়ার পথে দেখা মিলবে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য ভরপুর সিলেটের বিস্তীর্ণ ফসলি মাঠগুলো। বেশ কিছু সময় সিএনজিতে জার্নি করার পর আমরা সরাসরি চলে আসলাম সিলেট জাফলং। আমরা কিন্তু সম্পূর্ণ অন্য একটা রোড দিয়ে জাফলংয়ের 0 পয়েন্টে যাচ্ছি, বিকজ এই পয়েন্ট দিয়ে কিন্তু তেমন একটা মানুষ যায় না। আমার মনে হয় এই পয়েন্ট দিয়ে খুব কম মানুষে যায়। আমরা এখন যাচ্ছি এই পয়েন্ট দিয়ে, বিকজ আমি কিন্তু খুব ভালো মতো চিনি না, এই জন্য আমরা এই রোড দিয়ে যাচ্ছি। আর আমার সামনে আছে আমার বন্ধুরা, আর পিছনে আছে এই যে ইসমাইল জাহান। আপনারা জাফলং আসলে কিন্তু এই রোড ধরে আসবেন না, আগুন হচ্ছে এই রোড ধরে। এই রোড ধরে কিন্তু নিচের দিকে যাওয়া যায় একবার ইজি।
এই উপর থেকে জাফলংয়ের পুরো সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর মতো এখান থেকে দেখা যায়। এখানে দেখা যাচ্ছে কিন্তু ওই যে ছোট ছোট বোটগুলা এবং নদীটা, আর সামনে রয়েছে মেঘালয় রাজ্য। আর এদিকে পুরা জাফলংয়ের যে জিনিসগুলো দোকানপাট সবগুলো এই দিকটা রয়েছে। ভুল রোড ধরে আমরা সরাসরি চলে আসলাম সিলেট জাফলংয়ের যে লেখাটা আছে সেই লেখার সামনে। জাফলংয়ের মূল পয়েন্টে যাওয়ার পথে হাতের ডানেই দেখা মিলবে ভারতের মেঘালয়ের ডাউকি শহরের সৌন্দর্য। আমরা যেহেতু ঈদের পরপরই গিয়েছিলাম সেহেতু প্রচুর পরিমাণে পর্যটক এখানে গিয়েছিল। জাফলং জিরো পয়েন্টের এখানে কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় প্যান্ট, টি শার্ট এরকম ধরনের আরও প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন, যেগুলো পরে আপনারা জাফলংয়ে কিন্তু গোসল করতে পারবেন। এছাড়াও এখানে ভারতীয় চকলেট, সাবান, তেল সহ আরও বিভিন্ন জিনিস পেয়ে যাবেন, যেগুলো এখান থেকে চাইলে আপনারা যাওয়ার পথে আপনাদের ফ্যামিলির জন্য কিনে নিয়ে যেতে পারেন। ওখান থেকে আমরা সরাসরি চলে আসলাম জাফলংয়ের মেইন পয়েন্টটি, যেখান থেকে দাঁড়িয়ে পর্যটকরা খুব সুন্দর ভিউ উপভোগ করে। এই সেই মায়াবী জাফলং, যাকে পর্যটকরা প্রকৃতির কন্যা হিসেবে আখ্যায়িত করেছে। এখানে রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। অনেক পর্যটক এখানে অতি উৎসাহিত হয়ে বিজিবি থাকার পরেও সীমান্ত রেখা পার করে ফেলে। এটা কিন্তু ঠিক না, আপনারা চেষ্টা করবেন সীমান্ত রেখার ভিতরে থাকার জন্য। এখানে আপনারা লকার পেয়ে যাবেন, যার মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস রেখে এই জাফলংয়ের সুন্দর পানিতে গোসল করতে পারবেন। ইভেন এখানে কিন্তু ড্রেস চেঞ্জিং রুমও আছে। জাফলংয়ের প্রকৃত সৌন্দর্য আমি বলে এবং ভিডিওতে দেখিয়ে বোঝানো সম্ভব না। আমার সাজেশন থাকবে, জীবনে যদি কখনো একবার হলেও সিলেটে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই জাফলং ঘুরে যাবেন। জাফলংয়ের সৌন্দর্য দেখার পর এখন আমরা চলে যাব মায়াবী ঝর্ণা দেখতে। মায়াবী ঝর্ণা যাওয়ার জন্য এখানে অসংখ্য নৌকা পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা মায়াবী ঝর্ণা যেতে পারবেন এবং আসতে পারবেন, যার জন্য আপনাদের পার পার্সন ভাড়া লাগবে 100 টাকা করে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লোকাল ভাড়া এটা। নৌকা দিয়ে যাওয়ার পথে দেখতে পাবেন পর্যটকদের উৎসবমুখর পরিবেশ এবং দেখতে পাবেন প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য। প্রায় 5 থেকে 7 মিনিট নৌকা চলার পর আমরা চলে আসলাম মায়াবী ঝর্ণার ঘাটে। জাফলং থেকে নৌকায় ওঠার সময় কিন্তু কোনো টিকিট দেওয়া হয়নি। এখানে এসে নামার পর একটা টিকিট দিবে আপনাকে, সেই টিকিটটা কিন্তু আপনার সাথে রাখতে হবে। যাওয়ার সময় এই টিকিটটা দেখিয়ে যে কোনো একটা নৌকার মধ্যে উঠে গেলে আপনাদেরকে আবার জাফলং এর পয়েন্টে গিয়ে নামিয়ে দেবে। নৌকা থেকে নেমে গরম বালুর পথ মানিয়ে অসংখ্য দোকান দেখে দেখে আমরা এসে পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণায়। মায়াবী ঝর্ণাটা যেমন নামেও মায়াবী, দেখতেও ঠিকই তেমন মায়াবী। আমরা যখন গিয়েছিলাম তখন বৃষ্টি কম থাকায় পানি তেমনটা পাওয়া যায়নি, তবে পানির বদলে প্রচন্ড পরিমাণে মানুষ পেয়েছি, কারণ আমরা ঈদের পরপরই ওখানে গিয়েছিলাম। দেখেন কি পরিমাণে মানুষ। আপনারা যখন আসবেন তখন অবশ্যই ভরা বৃষ্টির মৌসুমে আসবেন, কারণ ভরা বৃষ্টির মৌসুমে কিন্তু ঝর্ণার প্রকৃত রূপ এবং আসল সৌন্দর্য দেখা যায়। মায়াবী ঝর্ণার ঠান্ডা শীতল পানিতে আমরা গোসল করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম জাফলং জিরো পয়েন্টের একদম উপরে, যেখানে গাড়ি পার্কিং করে, কারণ দুপুরের খাওয়ার পর্ব আমরা এইখানেই শেষ করব। এখানে কিন্তু অসংখ্য লোকাল এবং ভালো মানের হোটেল রয়েছে। আপনারা যদি এখানে আসেন চাইলে এখান থেকে দুপুরে খাওয়া শেষ করতে পারেন। দুপুরের খাবারে আমরা এখান থেকে একটা খাবারের প্যাকেজ নিয়ে নিই, যা আমাদের পার পার্সন পড়েছে টোটালি 230 টাকা করে। দুপুরে খাবারের পর্ব শেষ করে আমরা আমাদের দিনের 3য় নম্বর ডেস্টিনেশন শ্রীপুর চা বাগানের উদ্দেশ্যে রওনা হলাম। প্রকৃতির নীরব অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম রাস্তার ঠিক পাশে থাকা শ্রীপুর চা বাগান। প্রায় 1017 একর জায়গার উপর নির্মিত এই শ্রীপুর চা বাগান। এই শ্রীপুর চা বাগানটি অন্যান্য বড় বড় পাহাড়ের উপরে নির্মিত চা বাগানের মতো নয়। এখানে ছোট বড় অসংখ্য টিলার উপরে নির্মিত এই শ্রীপুর চা বাগান। এইখানে দাঁড়ালে ভারতের মেঘালয়ের সুউচ্চ নীরব পাহাড়ের সৌন্দর্যতে আপনি মুগ্ধ হতে সত্যি বাধ্য হবেন। শ্রীপুর চা বাগানে বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেন আমরা ওখান থেকে বেরিয়ে সিলেট শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যদিও প্রথম দিনে এসব স্পটের সাথে লালাখালে ঘোরার কথা ছিল আমাদের, কিন্তু সময় স্বল্পতার কারণে সে জায়গাটা ঘোরা হয়নি। আমরা জাফলংয়ে বেশি সময় কাটিয়েছি। আপনারা আসলে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করবেন।
2 hours later. সিলেট শহরে এসে মাজার গেটে থাকা জাস্ট রেস্টুরেন্ট থেকে রাতের খাবার আমরা জনপ্রতি 250 টাকা দিয়ে সেরে নিই। The next day. সকাল সকাল আমরা রুম থেকে চেক আউট করে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। আমাদের রুমের সাথে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেই ব্রেকফাস্ট করে আমরা চলে গেলাম আমরখানা পয়েন্টে। প্রথম দিনের মতোই আমরা একটা সিএনজি ঠিক করে নিলাম আজকে পুরো দিন ঘোরার জন্য। আমাদের সিএনজি ভাড়া পড়েছে 2200 টাকা। আমরা সকাল 8:40 যাত্রা শুরু করি। আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে লাক্কাতুরা চা বাগান, যা সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ঠিক পাশে অবস্থিত। সিলেট শহর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত এই চা বাগান। দেখতে দেখতে আমরা চলে আসলাম লাক্কাতুরা চা বাগান। লাক্কাতুরা চা বাগানটি রাস্তার ঠিক পাশেই অবস্থিত, তাই আমরা এর ভিতরে প্রবেশ করবো এখন। এটা অনেক বড় জায়গার মধ্যে অবস্থিত। আর ওই যে হচ্ছে আমার বন্ধুরা দেখা যাচ্ছে, দেখি কি বলে। কি অবস্থা বন্ধু, কেমন লাগতেছে বলো? দিস ইজ ইসমাইল জেহেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমার, কেমন লাগতেছে বলো? একটু জোরে বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সামনের দিকে চলো। আমরা তো আজকে 2 দিন ধরে ঘুরতেছি মানে সিলেটের বিভিন্ন জায়গায়। এখন তুমি বলো যে তুমি এখন যে লাক্কাতুরা চা বাগান আসলা, এটা দেখে তোমার মানে অনুভূতি বা তোমার কিছু বলা থাকলে বলতে পারো ভাই। I love this. সিলেট No, এক কথায় সিলেট বলতো। I love this, the hill, the green, everything. ওকে সো আমরা সামনের দিকে যাচ্ছি আর সামনের সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। লাক্কাতুরা চা বাগানে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে এখানে যারা দায়িত্বে আছে আপনারা চাইলে তাদেরকে কিন্তু হালকা কিছু বকশিস দিতে পারবেন, যেমন 20-30 টাকা আপনাদের যা মনে চায়। তবে এখানে কোনো টিকিট লাগে না। জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। যারা সিলেটের সাদা পাথরের দিকে যাবেন তারা রাস্তার পাশে যেতেই চা বাগানটা অবস্থিত, সো নাইমার দেখতে পারেন। খারাপ না, সুন্দর জায়গা। প্রতিদিন অসংখ্য পর্যটক এই চা বাগানের সৌন্দর্য দেখতে আসে। আমরা হাঁটতে হাঁটতে এই চা বাগানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছিলাম। সর্বোচ্চ চূড়া থেকে এই চা বাগানের সবচেয়ে সুন্দর ভিউটা পাওয়া যায়। লাক্কাতুরা চা বাগানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে দেন আমরা আবার রওনা হলাম বিছানাকান্দির উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে আসলাম বিছানাকান্দি যাওয়ার জন্য যে নৌকা ভাড়া করা হয় সেই নৌকা ভাড়া করার ঘাটে। বিছানাকান্দি যাওয়ার জন্য তারা এখান থেকে একটা নৌকার ভাড়া চায় 3000 থেকে 3500 টাকার মধ্যে। আমরা অনেকক্ষণ কথা বলার পর কত দিবেন কোন বলে মামা এর দিন আমরা ঈদ উপলক্ষে আমরা ঈদ উপলক্ষে না না এটা না 2500 টাকা দিবেন আপনারা আর কমাই না মামা 2500 না দুই না আমি একবার কমাই দিছি কত করেছেন ভাই 2500 টাকা না দেখেন 2000 মানে কাটটা তোর মধ্যে দিয়ে সুন্দর করে এটা ভিডিওর মধ্যে ইয়া করে দেখেন 2000 হইলে ওই জিনিসটা কি হয় আমরা কই 2500 নিচে গেলে কোনটা থাকতো না এই যে নৌকা গেছে 3000 যদি নৌকা আমরা স্টুডেন্ট বুঝছেন, আমরা স্টুডেন্ট। লেগে যান দেখেন বিছানাকান্দি যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা বোট ভাড়া করে নিয়েছি। আমাদের থেকে বোট ভাড়া নিয়েছে 2300 টাকা। তারা কিন্তু অনেক বেশি চায়, প্রায় 4000 টাকা চাইছে আমাদের কাছ থেকে। এখন আমরা হচ্ছে 2300 টাকার মধ্যে একটা বোট ভাড়া করে নিয়েছি। এই দেশের বোটগুলো এখানে এখন বোটের মধ্যে উঠবো। আর আমাদের সময় হচ্ছে 1 ঘন্টা। আমরা যাওয়া আসা বাদে 1 ঘন্টার মধ্যে মানে 1 ঘন্টা ওখানে ঘুরবো, দেন ওখান থেকে ব্যাক করবো আর কি। এই যে হচ্ছে নৌকা, এখানে কিন্তু চেয়ার দেওয়া আছে, আপনার ছেলে খুব সুন্দর মতো আপনারা ঘুরতে পারবেন। নৌকাটা কিন্তু অনেক বড়, অনেকজন বসার মতো জায়গা আছে। নৌকা দিয়ে বিছানাকান্দি যাওয়ার পথে দেখা মিলবে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং দেখতে পারবেন এখানকার স্থানীয় মানুষের জীবনযাত্রা, ছোট ছোট ছেলেমেয়েদের গোসল করার অসাধারণ দৃশ্য। যতই বিছানাকান্দির কাছাকাছি পৌঁছাতে থাকবেন ততই দেখতে পাবেন মেঘালয়ের সুউচ্চ পাহাড়গুলো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। বেশ কিছু সময় নৌকা চলার পর আমরা এসে পৌঁছে গেলাম ছবির মতো সুন্দর বিছানাকান্দি। পাথর প্রচণ্ড গরম, খালি পা আসলে অবশ্য ভালোই লাগে, তবে পাথর গরমের কারণে হাঁটতে একটু কষ্ট হয়, তারপরও খুবই ভালো। এখান থেকে সামনে ঠান্ডা পানি, আর এদিক থেকে দেখালে সামনে আবার পাহাড়, মানে এক কথায় অসাধারণ। তবে আফসোসের একটা বিষয় হচ্ছে পাহাড়গুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, বাংলাদেশে একটা পাহাড়ও নেই। বাংলাদেশে যদি কিছু অংশ পড়তো তাহলে হয়তো আমরা কিছু ভাগে পেতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কি অফিস সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য। স্ক্রিন ক্লিয়ার পানি, একদম ক্লিয়ার।
এখানের পানি এতটা স্টিম ক্লিয়ার, মানে আপনি যদি কখনোই না আসেন তাহলে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আর শান্ত থাকলে এত সুন্দর একটা সাউন্ড আসে, যদি আপনাদেরকে একটু শোনাই আমি, দেখেন জাস্ট সাউন্ডটা শুনেন, মানে এক কথায় অসাধারণ। আপনি চাইলে কিন্তু এই পানি পান করতে পারবেন, বিকজ এটা কিন্তু খুব ক্লিয়ার পানি, এটা কোনো সমস্যা নেই, বিকজ এটা পাহাড় থেকে নেমে আসে, আল্লাহর সৃষ্টির অপূর্ব সৌন্দর্যের মধ্যে দিয়ে বয়ে আসে, পানি খেতে পারো। বলো, কিছু বলবো তুমি? খুব সুন্দর, ঘুরতে আসেন, জীবনটাকে নতুন করে উপভোগ করেন, ব্যাস। বিছানাকান্দি ঘোরা শেষ করে আমরা ছুটে চললাম সিলেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সাদা পাথরের উদ্দেশ্যে। বেশ কিছু সময় সিএনজি চলার পর আমরা এসে পৌঁছে গেলাম সাদা পাথরের এখানে গাড়ি পার্কিং এরিয়া। এখান থেকে আমরা আমাদের ড্রেস আপ চেঞ্জ করে দুপুরে খাবার এখান থেকে শেষ করে নিই। আপনারা এখানে আসলে এখানে কিন্তু নর্মাল এবং বেশ ভালো মানের অনেকগুলো হোটেল রয়েছে, চাইলে এখান থেকে আপনারা আমাদের মতো দুপুরে খাবার খেয়ে নিতে পারেন। আমরা সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে। একটা নৌকাতে সর্বোচ্চ 8 জন উঠা যায়, তাই আপনারা 2 জন 3 জন 5 জন যতই থাকুন না কেন 8 জনের একটা নৌকা ভাড়া করতে হবে। আমরা 5 জনের জন্য 800 টাকা দিয়ে একটা নৌকা ঠিক করে নিই। দেন আমরা যাত্রা শুরু করি সেই স্বপ্নের সাদা পাথরের উদ্দেশ্যে। প্রকৃতি যে কতটা ভয়ঙ্কর সুন্দর তা আপনি এই পথ দিয়ে যাওয়ার সময় উপলব্ধি করতে পারবেন। বেশ কিছুক্ষণ নৌকা চলার পর আমরা এসে পৌঁছে গেলাম সাদা পাথর। নৌকা থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটে চলে আসলাম সাদা পাথরের মূল পয়েন্টে। সিলেটের খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হচ্ছে এই সাদা পাথর। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানিতে পর্যটকরা নিজেদেরকে ভিজিয়ে নেয়। এখানে কিন্তু আপনারা লকার পেয়ে যাবেন, যার মধ্যে আপনারা প্রয়োজনীয় যে কোনো জিনিস আনলিমিটেড সময়ের জন্য রাখতে পারবেন, যার জন্য আপনাদেরকে 100 থেকে 150 টাকা গুনতে হবে। এছাড়াও এখানে বসে আরাম করার জন্য সিট পেয়ে যাবেন, যার পার ঘন্টা হচ্ছে 50 টাকা করে। আমরাও অন্য অন্য পর্যটকদের মতো নিজেদেরকে এই ঠান্ডা শীতল পানিতে ভিজিয়ে নিলাম। সাদা পাথরের এখানে খুব সুন্দর একটি মসজিদ রয়েছে, আর মসজিদের ঠিক পাশেই রয়েছে বিজিবি ক্যাম্প। সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে পর্যটকরা এসে ঘুরে যেতে পারে। এরপরে এখান থেকে বিজিবিরা সব পর্যটকদেরকে বেরিয়ে যেতে বলে। আমরা এখানে শেষ বিকেল পর্যন্ত থেকে দেন এখান থেকে চলে আসি। সবকিছু মিলিয়ে আজকে আমার এই সিলেট ভ্রমণের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।